আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা মূলত যে টপিকটা পড়বো আমাদের থার্ড চ্যাপ্টারে কপি কল। হ্যাঁ, বাংলায় কপি কল বলে, আর ইংরেজিতে এটাকে বলা হচ্ছে পুলি। ঠিক আছে, কপি কল বা পুলি নিয়ে অলরেডি ক্লাসে তোমাদেরকে কিছুটা আইডিয়া দেওয়া হয়েছে, বেসিক আইডিয়া। তো ফার্স্টে আমি এই টপিকে যাওয়ার আগে এই টপিকে যেই বেসিক জিনিসগুলো দরকার এটা আরেকবার একটু আলোচনা করে দিতেছি, যেগুলো তোমাদের মাথায় রাখা দরকার। ঠিক আছে, ধরো যে এটা একটা দেয়াল বা ছাদ, এটা দেয়াল বা ছাদ সাপোজ, এবং এখান থেকে ধরো যে একটা সুতা ঝুলতেছে, এটা ধরো যে একটা দড়ি বা সুতা। এই সুতার মধ্যে আমি একটা নির্দিষ্ট ভরের বস্তু ঝুলাই দিলাম। এই যে ধরো একটা বস্তুটার ভর হচ্ছে এম সাপোজ। হ্যাঁ, তো এখন কি হবে তাইলে, এই বস্তুটাকে, যে বস্তুটার যেহেতু ওজন আছে তাইলে তার ওজন কাজ করবে কোন দিকে, নিচের দিকে। ধরলাম বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এম জি। এখন একটা জিনিস খেয়াল করো, এই বস্তুটার ওজনের কারণে, হ্যাঁ, সে একটা কি ক্রিয়া বল দিবে এই সুতার মাধ্যমে এই ছাদটার উপর। কি দিবে, একটা ক্রিয়া বল দিবে। তো এই ছাদটাও কি করবে, নিউটনের থার্ড ল অনুযায়ী তার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া বল দিবে এই সুতার মাধ্যমে। আর এই যে প্রতিক্রিয়া বলটা মূলত বস্তুর ক্রিয়া বলের বিরুদ্ধে, এটাকে আমরা এখানে বলতেছি টান বল। হ্যাঁ, এখানে টান বল আমি একটা টান বল দিয়ে আপাতত দেখাচ্ছি। ক্লাসে তোমাদের টান বল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি জাস্ট একটু মনে করাই দিচ্ছি। তাহলে দেখো, বস্তুর উপর যে টান বলটা কাজ করতেছে, আমরা মেইনলি কপি কলে এই টান বলটা নিয়ে কাজ করব। তো এটা সবসময় মনে রাখার একটা সিম্পল টেকনিক আছে, ওইভাবে টেকনিক বলতে পারো, তোমাদের ওইভাবে টেকনিক। এটা একটা শর্টকাট কথা আর কি, যে সুতা বস্তুর যে পাশে থাকবে, সুতা বস্তুর যে পাশে থাকবে, বস্তুর উপর সুতার টান বলটাও ওই পাশে কাজ করবে, ওই পাশে হবে। হ্যাঁ, বস্তুর উপর টান বল সেই দিকে কাজ করবে, হ্যাঁ, বা সেই দিকে ক্রিয়াশীল। টান বল সেই দিকে ক্রিয়াশীল বা সেদিক বরাবর ক্রিয়াশীল আর কি। বা যেটা বইয়ের ভাষায় বলতে পারো, বইয়ের ভাষায় যদি লিখি, টান বল কোন দিকে কাজ করবে, টান বল হচ্ছে তোমার ঝুলন বস্তু ঝুলন বিন্দুর দিকে কাজ করে। টান বল ঝুলন বিন্দুর দিকে কাজ করে, ঝুলন বিন্দুর দিকে কাজ করে। আশা করি বুঝাইতে পারছি। এইটা কথা মনে রাখবা। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যে ধরো আমাদের পুলির ম্যাথের মধ্যে অনেক সময় ঘর্ষণের টপিক থাকবে, তো ওইটা তো আরেকটা জিনিস মনে করাই দিচ্ছে, ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করে, তোমরা অলরেডি এটা পড়ছো ফ্রিকশনের টপিকে। ঘর্ষণ বল বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। কিসের বিপরীতে, গতির বিপরীতে। তাহলে বস্তুর গতির বিপরীতে বা বিপরীত দিকে কাজ করে। যেহেতু বল একটা কি রাশি, ভেক্টর রাশি, ঘর্ষণ বল সেটা এক প্রকার বলই, তো সেও একটা ভেক্টর রাশি, ওর দিক থাকবে, ওর দিকটা কোথায় হবে, বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। ঠিক আছে, মোটামুটি এই দুইটা ছিল। আর আরেকটা যেটা আমাদের কাজে লাগবে, ধরো যে লব্ধি বলের কনসেপ্টটা, ধরো আমি এখানে দেখাই দিচ্ছি তোমাকে, এটা একটু এখানে আলোচনা করে দিচ্ছি ছোট্ট ভাবে। ধরো যেটা হচ্ছে এম ভরের একটা বস্তু, এম ভরের বস্তুর উপর একাধিক বল কাজ করতেছে। ধরো যে আমি বললাম এই পাশে কাজ করতেছে হচ্ছে গিয়ে এফ পরিমাণ বল, এম ভরের উপর এই পাশে কাজ করতেছে F1 পরিমাণ বল, F1 পরিমাণ বল। আর বিপরীত দিকে কাজ করতেছে, ধরো যে পিছনের দিকে কাজ করতেছে F2 পরিমাণ বল। হ্যাঁ, আর বস্তুটা ধরো যে এখন এ তর, যেহেতু বস্তুর উপর বল প্রয়োগ করতেছো তুমি, লব্ধি বল যদি শূন্য না হয় তাহলে বস্তুটা একটা নির্দিষ্ট ত্বরণে চলবে। ধরলাম বস্তুটা এ ত্বরণে গতিশীল, হ্যাঁ, বস্তুটা এ ত্বরণে এই যে F1 এর দিকে গতিশীল। তাহলে এটা তুমি সিম্পলি চিন্তা করো, একটা বস্তুকে দুই দিকে দুইটা বলে টানতেছো তুমি, বস্তু যে দিকে যাচ্ছে ওই দিকের বলটাই বড়। সোজা কথা, এখানে দুইটা বল হোক তিনটা বল হোক, এদের লব্ধির কারণে বস্তুটা এই ত্বরণ প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, বস্তুটা নট শুধুমাত্র F1 এর কারণে এই ত্বরণ, বা নট শুধুমাত্র F2 এর কারণে এই ত্বরণ, বস্তুটা F1 এবং F2
লব্ধি বলের কারণে এই ত্বরণটা প্রাপ্ত হয়েছে। তাইলে আমরা তখন এখানে লিখতে পারি সামেশন অফ এফ, বা যেটাকে আমরা বলতে পারি এফ নিট, নিট ফোর্স মানে লব্ধি বল। কি হবে তখন? আমি সবসময় মনে রাখবা বস্তু যেদিকে গতিশীল মানে এই যে ত্বরণের দিকটা যেটা, ওই দিকটাকে আমরা রেফারেন্স হিসেবে পজিটিভ দিক ধরবো। ঠিক আছে, তাহলে অবশ্যই তার বিপরীত দিকটা কি হয়ে যাবে? বিপরীত দিকটা নেগেটিভ দিক হবে। তাহলে দেখো F1 হচ্ছে পজিটিভ দিকে কাজ করতেছে আর F1 হচ্ছে নেগেটিভ দিকে কাজ করতেছে। তাহলে আমি যদি এই দুইটা বলের লব্ধি বা যোগফল হিসাব করি তখন কি আসবে? F1 প্লাস মাইনাস F2। আলটিমেটলি কি হইতেছে? F1 মাইনাস F2। তো তুমি এটাকে ছোটভাবে মানে সহজ ভাষায় মনে রাখতে পারো যে আমরা কি করলাম ভাইয়া, বড় বলটা যেটা, এই যে বড় বল F1, এই বড় বলটা থেকে আমরা কি করলাম? ছোট বলটা বিয়োগ করে দিলাম আর কি। এই যে দেখো F1, এই যে F1 থেকে কি করলাম? ছোট বল F2 টা আমরা বিয়োগ করে দিলাম। হ্যাঁ, তো বড় বলটা থেকে ছোট বলটা কমে দেওয়ার পর আর যেইটুক বাকি থাকতেছে মানে সোজা কথা F নিট, নিট ফোর্স। হ্যাঁ, এই যে নিট ফোর্স যেটা এটা বাকি থাকতেছে, এই নিট ফোর্সের কারণে আমরা কি পাচ্ছি? এ ত্বরণটা পাচ্ছি। ঠিক আছে, যেহেতু তাইলে নিট ফোর্সের কারণে এ ত্বরণ পাচ্ছি, তাহলে তুমি নিট ফোর্সের জায়গায় কি লিখতে পারো? আমরা জানি বল সমান সমান কি? ভর ইনটু ত্বরণ। সরি, দাঁড়াও কলমটা ঠিক করতেছি। হ্যাঁ, আমরা জানি কি বল সমান সমান ভর ইনটু ত্বরণ। তাইলে যেহেতু এফ নিট বলের কারণে তুমি ত্বরণ পাচ্ছ হচ্ছে এ পরিমাণ ত্বরণ, এবং কোন বস্তুর উপর? এম ভরের বস্তুর উপর। তাইলে বস্তুর ভর এম কিন্তু কত ত্বরণ? এ ত্বরণ। তাহলে তুমি এখানে F1 মাইনাস F2 হবে, মুছে গেছিল। আচ্ছা, F1 মাইনাস F2 ইকুয়ালস টু কি পাচ্ছ? এম এ পাচ্ছ। এই জিনিসটা একাধিক বল যদি কাজ করে, এখানে দুইটা তিনটা কাজ করলে ওদের লব্ধিটা হিসাব করবো, এবং লব্ধির পরে এই লব্ধির কারণে হচ্ছে ও এই ত্বরণে গতিশীল। ঠিক আছে, নট যে কোনো একটা বলের কারণে। এখানে লব্ধিগুলা আমি হিসাব করার পরে যে নিট ফোর্সটা পাচ্ছি, লব্ধি বলটা পাচ্ছি, ওটার কারণে বস্তু এ ত্বরণে গতিশীল। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখলে তোমার পুলি বা কপি বলের প্রত্যেকটা কেস খুব ইজি লাগবে। তা আসো আমরা একদম ফার্স্ট কেস দিয়ে শুরু করি, সবচেয়ে সহজ কেস। এখানে হচ্ছে এটা পুলি, এই যে এই একটা চাকতির মতো এটা ঘুরবে। হ্যাঁ, আর এই পুলির মাধ্যমে স্মুথলি বস্তুগুলো উপরে নিচে উঠতে পারবে। এখানে একটা দড়ি ইউজ করছি আমরা এই পুলির উপর দিয়ে। এই যে দেখো, পুলির উপর দিয়ে আমরা, সরি, হ্যাঁ, এখানে এই পুলির উপর দিয়ে এই যে একটা বল এটা ঘুরে আনছে, এটা কিন্তু একটা সুতা। হ্যাঁ, এখানে কিন্তু একাধিক সুতা না। যতক্ষণ না সুতায় কোনো পরিমাণ আমরা ভাগ করব, সুতাটা আলাদা করে ফেলবো, দুইটা সুতা আসবে, ভিন্ন দুইটা সুতা, বা সুতায় কোনো ধরনের বাধা থাকবে, ততক্ষণ পর্যন্ত টান বল চেঞ্জ হবে না। হ্যাঁ, একটা সুতা এক প্রকার টান বলই থাকবে, মানে একটা সুতায় একাধিক মানে টান বল কাজ করবে না। কোনো সুতা আমি যদি টান বলের মান টি ধরি, ওই সুতার টান বল গুলো টি থাকবে। হ্যাঁ, আর যদি একাধিক সুতা থাকে, একটাই টি ওয়ান ধরলাম, একটাই টি টু ধরবো। আমরা সামনে এক্সাম্পল গুলো দেখলে আরো ক্লিয়ার হবো। তো ফার্স্টে আসো, আমি ধরো বলে দিলাম যে এখানে হচ্ছে এই বস্তুটার ভর M1, এই বস্তুটার ভর হচ্ছে M2। হ্যাঁ, এবং তোমাকে বলে দিলাম এখানে শর্ত কি, যে ধরো প্রশ্নের মান দেওয়া থাকবে, M1 M2 তো দেওয়া থাকবে না। তুমি দেখলে যে M1 এর ভর M2 থেকে সাপোজ বড়, M1 এর ভরটা M2 থেকে বড়, তাহলে তুমি সিম্পলি চিন্তা করো এখানে কি হবে? M1 নিচের দিকে নামবে আর M2 উপরের দিকে উঠবে। এটা ঠিক M1 ঠিক যে পরিমাণ ত্বরণ নিয়ে নিচে নামবে, এখানে কেন ত্বরণে নামবে? কারণ ওজন কাজ করতেছে, গ্র্যাভিটেশন কাজ করতেছে, ওজন এক প্রকার বল। সেখানে ত্বরণ থাকবে, আবার টান বলও আছে। সো দুই তিনটা বলের লব্ধিতে তো একটা বলই থাকবে। সো ওই বলটা কারণে M1 যদি এ ত্বরণে নিচে নামে, M2 এ ত্বরণে কি হবে? উপরে যাবে। এগুলো অলরেডি ক্লাসে একবার আলোচনা হয়েছে, তারপর আবার আমি মনে করাই দিলাম। তাহলে এখন আসো আমরা দেখি এখানে ফ্রি বডি ডায়াগ্রাম দেখবো আমরা, যে এখানে প্রত্যেকটা বস্তু কি কি বল অনুভব করতেছে, তার উপর কোন কোন প্রকার বল অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তাহলে আসো এই যে M1 বস্তুর জন্য কি হবে? নিচের দিকে এই যে ভূপৃষ্ঠের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে তার ওজন কাজ করবে, যেটাকে আমরা বলতে পারি কি? M1G। আর একটু আগে তোমাদের বলছিলাম এই যে প্রথম পয়েন্টটা দেখো, প্রথম পয়েন্টটা কি বলছিলাম? সুতা বস্তুর যে পাশে থাকবে, বস্তুর উপর টান বল সেদিকে কাজ করবে। এই যে দেখো এখানে সুতাটা কি বস্তুর উপরে, তাহলে টান বলটা উপরে কাজ করতেছে। ধরো যে আমি এখান থেকে, এটা একটা দেয়াল, এই দেয়াল থেকে একটা সুতা বাইদা এদিক থেকে একটা বস্তু টানতেছি, এই সুতাটাকে ধরো যে বস্তুটাকে টানতেছি এটা নির্দিষ্ট বলে। তো তখন এই বস্তুর জন্য সুতার টান বল কোন দিকে কাজ করবে? এটি মানে সুতা যে পাশে ওই পাশে কাজ করবে। তাহলে সিম্পলি M1 এর জন্য টান বলটা কাজ করবে কোন দিকে? এই যে উপরের দিকে, বা তার ঝুলন বিন্দুর দিকেও বলতে পারি, যে পাশে সুতা আছে ওই পাশে কাজ করবে। এবার আসে M2 কথা চিন্তা করে, M2 জন্য কি নিচের দিকে তার ওজন কাজ করবে M2G, এবং উপরের দিকে কি কাজ করবে? যেহেতু সুতা M2 উপরে, উপরের দিকে কাজ করবে টান বল T। ঠিক আছে, এই যে টান বল T হচ্ছে উপরে কাজ করতেছে। এখন আমরা দুইটা বস্তুর জন্য আলাদা আলাদা ভাবে দুইটা সমীকরণ নির্ণয় করবো। আসলে আমি এই চিত্রটাকে একটু সাইডে আলাদা ভাবে আইকা আবার দেখাচ্ছি। ধরো যে এই যে M1 বস্তুটা হচ্ছে এটা,
তাহলে আমরা দেখি M1 বস্তুর উপর কি কি বল কাজ করতেছে। M1 বস্তুর উপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে যদি তুমি স্পষ্টভাবে খেয়াল করো, নিচের দিকে কি কাজ করতেছে, তার ওজন M1G। আমরা এখানে দিতেছি M1 এর জন্য নিচের দিকে কাজ করতেছে ওজন M1G, এবং ওজন যেহেতু এক প্রকার বল, ঠিক আছে, এই বলটা কাজ করতেছে। আর আরেকটা কি বল কাজ করতেছে, এই যে টান বল, এই যে টান বলটা কাজ করতেছে টি, কোন দিকে, উপরের দিকে। তাইলে আমরা উপরের দিকে চিহ্ন দেই, এটা কি বল, টান বল, টি টি পরিমাণ বল কাজ করতেছে। আর M1 কোন দিকে গতিশীল, এ ত্বরণে নিচের দিকে গতিশীল। এখন আসো আমরা যদি M1 এর জন্য একটা সমীকরণ লিখি, লব্ধি বলের সমীকরণ আর নিট ফোর্সের সমীকরণ, তাহলে সামেশন অফ F ইকুয়ালস টু কি লেখা যাবে, দেখো আমি কি বলছিলাম, রেফারেন্স হিসেবে কোন দিকটা পজিটিভ ধরবো, তার গতির দিক। তাহলে এ যেহেতু নিচের দিকে, তাহলে এখানে নিচের দিকে হচ্ছে আমরা পজিটিভ ধরলাম। তাইলে এখানে M1G হচ্ছে পজিটিভ দিকে কাজ করতেছে, বা তুমি সিম্পলি চিন্তা করতে পারো এখানে দুইটা বল কাজ করতেছে। দুইটা বল কে কে, একটা হচ্ছে M1G, এই যে M1G, আরেকটা হচ্ছে টান বলটি। এবং যেহেতু সে নিচের দিকে গতিশীল, অর্থাৎ নিচের বলটাই বড়, হ্যাঁ নিচের বলটা বড়, তাই বড় বলটা থেকে ছোট বলটা মাইনাস করার পর যেই লব্ধি বলটা থাকবে বা যে নিট ফোর্সটা থাকবে, সেটার কারণে এই ত্বরণে গতিশীল, ঠিক আছে। তাহলে আমরা নিট ফোর্সের পরিবর্তে এম এ লিখতে পারি। আগে আসলে নিট ফোর্সটা কত দেখি, যেহেতু M1G হচ্ছে পজিটিভ দিকে, তাহলে তাহলে আমরা M1G লিখি আগে, M1G, হ্যাঁ, এবং তার বিপরীত দিকে যেহেতু টি কাজ করতেছে নেগেটিভ দিকে, তাহলে মাইনাস টি ইকুয়ালস টু কি লেখা যাবে, সে ত্বরণে গতিশীল, তাইলে M1 ইন্টু এ। কারণ এই দুইজনের লব্ধি হিসেবে তো আমি একটা বল পাবো, আর আমরা জানি কি বল ইকুয়ালস টু কি, ভর ইন্টু ত্বরণ, তাহলে বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। বুঝাইতে পারছি। এবার আসো M2 বস্তুর জন্য আমরা M1 এরটা তো দেখলাম, M1 এরটা আমরা একটু সাইডে ছোট করে নিয়ে যাই। এবার আসো M2 বস্তুর জন্য সেম কাজটা করি, ঠিক আছে। আসো এই যে এটা আমরা এখন M2 বস্তুর জন্য ড্র করব। তাইলে এগুলো সব কেটে দেই। দেখো আবার M2 বস্তুর উপর কি কি বল কাজ করতেছে, তার ওজন M2G। তাহলে M2G নিচের দিকে, এটা হচ্ছে M2 বস্তুর জন্য লিখতেছি। তাহলে M2G ওজনটা নিচের দিকে কাজ করতেছে, আর উপরের দিকে কি কাজ করতেছে, টান বলটি, উপরের দিকে টান বলটি। এবং M2 বস্তুটা হচ্ছে এ ত্বরণে উপরের দিকে গতিশীল। তাহলে এবার ভাইয়া তুমি সিম্পলি চিন্তা করো তো, কোন বলটা বড়, M2 এর উপর দুইটা বল কাজ করতেছে, এই দুইটা লব্ধিতেই তো সে এ ত্বরণ প্রাপ্ত হবে। কোন বলটা বড়, টান বলটি বড় নাকি তার ওজন M2G বড়? সিম্পলি টান বলটি বড়। তাহলে যে বড় বলটার দিকে তো বস্তুটা গতিশীল হচ্ছে। তাহলে এখন আমরা কি করব, বলছিলাম যে রেফারেন্স হিসেবে কোন দিকটা পজিটিভ ধরবো, তার গতির দিকটা। তাহলে M2 এর জন্য আমরা পজিটিভ দিক ধরলাম, উপরের দিক। তাইলে আসো M2 বস্তুর জন্য আমরা যদি হিসাব করি, হ্যাঁ, তাহলে কি হবে, সামেশন অফ এফ ইকুয়ালস টু, আমরা সমীকরণটা লিখতে পারবো কি, যেহেতু বড় হচ্ছে এখানে টি, বা টি পজিটিভ দিকে, তাহলে টি মাইনাস M2G, টি থেকে M2G পরিমাণ বল কমানোর পর যেইটুক বল বাকি থাকতেছে, আমরা এইটুক দিয়ে কি করতেছি, আমরা হচ্ছে এইটুক দিয়ে সে এ ত্বরণ প্রাপ্ত হচ্ছে। তাহলে ওই বলটা, বল সমান কি, ভর ইন্টু ত্বরণ, তাহলে ত্বরণ আর তার ভর কত, M2A। তাহলে আমরা M1 এর জন্য একটা সমীকরণ পাইছি, এটা ধরলাম 1 নম্বর সমীকরণ, M2 এর জন্য আরেকটা পাইছি, এটা ধরলাম 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন ভাইয়া আমাদের মেইনলি প্রশ্ন থাকে কি, যে সিস্টেমের ত্বরণ বের করতে বলে, মানে সোজা কথা আমাদেরকে বের করতে বলবে হচ্ছে গিয়ে কপি কলের সিস্টেমের ত্বরণ। মানে এই যে বস্তুগুলো একটা এই ত্বরণের উপর উঠতেছে, একটা এই ত্বরণে নিচে নামতেছে, এই এ ত্বরণটা বের করতে বলবে, অথবা জানতে চাইবে সুতার টান বল কত, ঠিক আছে। তো ফার্স্টে আসো আমরা তো সিস্টেমের ত্বরণটা নির্ণয় আইডেন্টিফাই করি। তো সিস্টেমের ত্বরণটা আইডেন্টিফাই করার জন্য আমরা সিম্পলি এখানে একটা ছোট কাজ করব, আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ যোগ করে দিব, ঠিক আছে। তাহলে আমরা কি করতেছি ভাই, আমরা এখানে হচ্ছে যোগ করতেছি 1 নম্বর সমীকরণের সাথে, আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণটাকে এখানে যোগ করতেছি। তাহলে আমরা যদি যোগ করি, তাইলে দেখো ফার্স্টে এখানে কি হবে, এখানে এই যে প্লাস টি এবং মাইনাস টি কাটাকাটি চলে যাবে। তাহলে আর কি কি থাকতেছে দেখে, আর তো কাউকে কাটাকাটি করা যাইতেছে না, তাহলে থাকতেছে হচ্ছে আলটিমেটলি M1G মাইনাস M2G ইকুয়ালস টু M1A প্লাস M2A। তাইলে এবার আমরা বাম পাশে কি করতে পারি, জি কমন নিতে পারি। জি কমন নিলে কি হবে, M1 থেকে M2 বিয়োগ করবো, তাহলে M1 মাইনাস M2 ইকুয়ালস টু, এবার যদি এ কমন নেই তাহলে কি হবে, এই পাশে M1 প্লাস M2। এবং আগেই বলছিলাম আমরা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে সিস্টেমের ত্বরণ নির্ণয় করা। তাইলে সুতরাং এ ইকুয়ালস টু কি হবে, এ ইকুয়ালস টু আমরা ডিরেক্ট লিখতে পারি M1 মাইনাস
m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু উপরে m1 মাইনাস m2 এর সাথে কি গুণ ছিল, জি গুণ ছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে সিস্টেমের এই পুলি বা কপিকল সিস্টেমের ত্বরণ। ঠিক আছে, তাহলে আমি এটা একটু মার্ক করে দিই। এটাই হচ্ছে আমাদের এই সিস্টেমের এই প্রশ্নের ত্বরণ। আশা করি বুঝাইতে পারছি। জাস্ট সিম্পলি কি করছি, তোমাকে এইভাবে প্রশ্নটা দেওয়া থাকবে যে তোমাকে দুইটা বস্তুর ভর বলে দিবে, তো তুমি বুঝতে পারছো যে বস্তুটা ভারী ওটা নিচে নামবে, যেটা হালকা ওটা উপর উঠবে। তো ওই অনুযায়ী তুমি দুইটা বস্তুর জন্য এভাবে দুইটা সমীকরণ বিল্ড আপ করবা, তারপরে লাস্টের সমীকরণগুলো যোগ করবা, যোগ করলে দেখবা যে টান বল চলে যাইতেছে। আলটিমেটলি তুমি কি পাবা, সিস্টেমের ত্বরণ বের করতে পারবা। এখন আসো ভাইয়া, যদি তোমাকে বলে টান সুতার টান বলটি বের করতে, তাহলে তখন কি করবা? তখন নর্মালি চিন্তা করো, তোমার এটার জন্য আলাদা কোনো সূত্র শিখার দরকার নাই, ব্রেনে লোড দেওয়ার দরকার নাই। তুমি এ এর মান তো পেয়ে গেছো, ত্বরণ এ এর মান পেয়ে গেছো না? তুমি 1 নাম্বার সমীকরণ অথবা 2 নাম্বার সমীকরণ যে কোনো একটাতে তুমি এ এর মান বসাই দিবা, এ এর মান বসালে তুমি ইজিলি টি এর মান পেয়ে যাবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, তো এটা তোমরা নিজেরা করে নিবা। তাইলে আশা করি প্রথম কেস বা একদম বেসিক কেসটা সবাইকে বুঝাইতে পারছি। এটা সবাইকে অলরেডি একবার করে ক্লাসে করানো হয়ে গেছে, তাও রিপিট করলাম আরেকবার। হ্যাঁ, যাতে পুরো একটা ক্লাসে কপি গুলো সব টপিক গুলো থাকে, তোমরা এনি টাইম রিভাইজ করতে পারো। এবার আসলে নেক্সট টপিকে যাই, কেস টু। হ্যাঁ, কেস টুর চিত্রটা এরকম। ধরো বললাম এটা হচ্ছে m1 ভরের একটা বস্তু, এটা হচ্ছে m2 ভরের একটা বস্তু, এবং বলে দিছি এখানে এই তলটা হচ্ছে ভাইয়া, এই যে এটা একটা তল না, এই যে তলের উপর দিয়ে তো m2টা চলবে। বললাম যে তলটা হচ্ছে ঘর্ষণহীন তল, অর্থাৎ এখানে কোনো ঘর্ষণ বল কাজ করবে না তলের জন্য, ঘর্ষণহীন তল। তাহলে আসো আমরা আবার ডিফাইন করি। এখন আমি বলে দিলাম কি m1 গ্রেটার দেন m2, মানে m1টা ভারী m2 তুলনায়। ঠিক আছে, তাহলে তুমি সিম্পলি চিন্তা করো কি হবে, m1 বস্তু এই ত্বরণের নিচে নামবে, আর m2 বস্তুতে আবার উপরে বা নিচে ওঠার কোনো সুযোগ নাই। m2 বস্তু কি হবে, সামনের দিকে অগ্রসর হবে, কোন ত্বরণে, এ ত্বরণে। ঠিক আছে, এবার আসো ফ্রি বডি ডায়াগ্রাম করি, মানে কি কি বল কাজ করতেছে কোন কোন বস্তুর উপর, এগুলো আমরা ডিফাইন করে ফেলি। ঠিক আছে, তাইলে আসো m1 বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে কত, ওজনটা হচ্ছে m1g, m1g। m2 বস্তুর ওজন ভূপৃষ্ঠের দিকে বা নিচের দিকে কাজ করতেছে কত, m2g। তাহলে ওজন কত m2 বস্তুর, m2g। আচ্ছা, তাহলে m2 বস্তুটা যেহেতু এই তলটার উপর কি করতেছে, তার ওজন অ্যাপ্লাই করতেছে, m2g পরিমাণ বল প্রয়োগ করতেছে, ওজন এক প্রকার বল তোমরা জানো। তাহলে কি হবে, এই তলটাও m2 বস্তুকে একটা তার এই ক্রিয়া বলের সমান এবং বিপরীত মুখে প্রতিক্রিয়া বল দিবে। তাহলে প্রতিক্রিয়া বল দিবে উপরের দিকে এবং ক্রিয়া বলের সমান হবে, তার মানে প্রতিক্রিয়া বলটাও কত হবে, রিয়াক্টিং ফোর্স কি হবে, আর ইকুয়ালস টু m2g। এবার দেখো, এটাকে যদি আমি চিন্তা করি ওয়াই অক্ষ হিসেবে চিন্তা করি, আমি এই লাইনটাকে এই যে ওয়াই অক্ষ হিসেবে যদি চিন্তা করি m2 জন্য, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর দুইটা বল কাজ করতেছে এবং দুইটা বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। তাহলে ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল আসলে 0, এই জন্য m2 বস্তুটা ওয়াই অক্ষ বরাবর কোনো প্রকার গতিশীল নেই বা তার কোনো বেগ নেই। হ্যাঁ, সে না উপরে উঠতেছে না নিচে নামতেছে। এবার আসো আর কি কি আছে, হ্যাঁ, আরেকটা জিনিস মিসিং গেছে, কোনটা বলতে পারবো, সুতার টান। আমরা এখনো টান বলতেই নেই। তাহলে m1 এর জন্য সুতার টান কি হবে, সুতা যে পাশে আছে সে পাশে দিব, মানে জ্বলন বিন্দুর দিকে, সোজা কথা। তাহলে এই যে টি, এটা একটা সুতাই। আবার m2 এর জন্য কি হবে, তাহলে সুতা যেহেতু এই পাশে আছে বস্তুর, তাহলে এই পাশে হবে সুতার এই যে জ্বলন বিন্দুর দিকে টান বলটি। এবার সিম্পলি আসো আমরা একটু আলাদাভাবে চিন্তা করি। তুমি জাস্ট এইটুক দেখো, এইটুক চিত্রটার দিকে খেয়াল করো, m1 এর জন্য m1 এর দিকে তাকাও। m1 এর দিকে তাকালে কি দেখতে পারতেছো, আমরা যদি এইটুক মার্ক করে ফেলি একটু হালকা ভাবে, ধরো যে আমি এই অংশটা মার্ক করতেছি। ঠিক আছে, সরি, এই যে এই অংশটা আমি মার্ক করলাম। ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা এই অংশটা নিয়ে কাজ করবো। তাহলে দেখো m1 এর উপর কি কি বল কাজ করতেছে, m1g এবং t, এবং সে কোন দিকে গতিশীল, m1g দিকে গতিশীল, তার মানে m1g এখানে ওর জন্য বড়। আমরা বলছি এর দিকটাকে বা ওর গতির দিককে রেফারেন্স হিসেবে পজিটিভ দিক ধরবো। তাহলে এখানে কি করব, m1 এর জন্য আবার আমরা সমীকরণটা ডেভেলপ করি, সমীকরণটা লিখি। কি হবে, সামেশন অফ f বা নিট ফোর্স ইকুয়ালস টু লিখতে পারবো কি, m1g যেহেতু বড় বল, m1g মাইনাস টি, যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে, টি নেগেটিভ দিকে, মাইনাস টি ইকুয়ালস টু কি হবে, নিট ফোর্সের জন্য এ ত্বরণ প্রাপ্ত হয়েছে, তাহলে m1 ইন্টু এ, কারণ বল সমান সমান কি, ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, তাহলে m1 এর কাজ শেষ। এবার আসো আমরা m2 এর দিকে তাকাই।
দেখ M2 এর উপর মোট কয়টা বল কাজ করতেছে? M2 এর উপর কিন্তু মোট 3টা বল কাজ করতেছে, তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো। M2G, আবার এখানে M2G, আর সামনের দিকে একটা টান বল T। এবার এই M2G আর এই M2G পরস্পর সমান এবং বিপরীতমুখী। সো এরা একজন একজনকে কি করে ফেলবে? হ্যাঁ, এরা একজন একজনকে নেগলেক্ট করে দিবে, ঠিক আছে? সো আমরা এখানে যেহেতু ওর ওয়াই অক্ষ বরাবর কোনো গতিশীলতা নেই, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা হিসাব করতেছি, আমরা শুধু এক্স অক্ষ বরাবর M2 এর জন্য বলগুলো হিসাব করি। তাহলে বলো তো M2 এর জন্য সামেশন অফ এফ ইকুয়ালস টু কি হবে? ও যেহেতু দেখো একটাই বল কাজ করতেছে আপাতত, আমি যদি ওজন এবং লোভ প্রতিক্রিয়া বলটাকে হিসাব না করি, তাহলে একমাত্র কি বল কাজ করতেছে? টান বলটি, এবং এই টান বলের কারণে ও এ ত্বরণের সামনের দিকে গতিশীল, তাই না? তাহলে আমরা ডিরেক্ট কি লিখতে পারি? ওর জন্য সামেশন অফ এফ এর মধ্যে লব্ধি বলের মধ্যে আছেই একটা বল, টান বল টি, ইকুয়ালস টু কি লেখা যায়? এ ত্বরণে গতিশীল হচ্ছে ভর কত? M2। তাহলে M2 এ সিম্পলি, তাহলে আমরা আবারও দুইটা সমীকরণ পেয়ে গেছি ভাইয়া। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখন কি করব? আমরা দুইটা সমীকরণকে সুন্দরভাবে যোগ করে দিব। তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা এখন যোগ করি, তাহলে কি হবে? এই যে মাইনাস টি প্লাস টি, টি কাটাকাটি, তাহলে আর লেফট হ্যান্ড সাইডে শুধু থাকতেছে হচ্ছে M1G, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কি কি থাকতেছে? M1A প্লাস M2A। আমরা যদি এখানে পরের লাইনে যাই, তাহলে লিখতে পারবো কি? M1G ইকুয়ালস টু হচ্ছে A কমন নিলে M1 প্লাস M2, ঠিক আছে? আর এবার হচ্ছে জাস্ট কি করব? M1 প্লাস M2 কে এর পাশে নিয়ে আসলে কি হবে? সে ভাগাকারে চলে আসবে। সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে, সুতরাং এই ইকুয়ালস টু কি লিখতে পারবো? উপরে থাকতেছে M1G ডিভাইডেড বাই নিচে থাকতেছে কি M1 প্লাস M2। তাহলে এটাই কি আমাদের সিস্টেমের ত্বরণ। তোমাকে প্রশ্ন এরকম M1 M2 এর মান দিয়ে দিবে, তুমি এভাবে হচ্ছে প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা ভাবে সবগুলা বল হিসাব করে সমীকরণ বিল্ড আপ করবা। সমীকরণগুলো যোগ করলে দেখবে টান বল চলে গেছে। এভাবে তুমি হচ্ছে ত্বরণ এ এর মান বের করে ফেলতে পারো, এবং ত্বরণে বের করলে টান বল বের করা খুব ইজি। তুমি একবার এ এর মানটা যদি তুমি দেখো, তুমি যদি 2 নম্বর সমীকরণে এ এর মান বসাই দাও, তাহলে ইজিলি তোমার কি টান বল টি এর মান চলে আসতেছে। তুমি টাইম টু মান প্রশ্নে থাকবেই তোমাকে দেওয়া, তুমি এর মানটা বসাই দিলে তোমার টান বল টি এর মান চলে আসবে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তাইলে আমাদের কেস 2 শেষ। এবার কেস 3 তে আমরা যাব। কেস 3 টা একদম সিমিলার কেস 2 এর মতো হবে, ঠিক আছে? কেস 3 টা হচ্ছে সিমিলারলি কেস 2 এর মতোই, চিত্রটা দেখো সব সেম। এটা আমি লিখে দিচ্ছি M1, এটা হচ্ছে M2, বলে দিলাম কি M1 গ্রেটার দেন, মানে প্রশ্নে যে মান দেওয়া থাকবে ওখানে আমরা যদি খেয়াল করি দেখবো যে M1 গ্রেটার দেন M2। তাইলে ভাইয়া এখানে হচ্ছে পার্থক্যটা কি কেস 1 কেস 2 আর কেস 3 এর মধ্যে? পার্থক্যটা হচ্ছে কেস 3 এই যে তলটা ভাইয়া, এবার এই তলের মধ্যে হচ্ছে কি থাকবে? ঘর্ষণ থাকবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি তোমাকে, এটা হচ্ছে ঘর্ষণ যুক্ত তল, ঘর্ষণ যুক্ত তল। তাহলে সিম্পলি এই তলটা কি তল? ঘর্ষণ যুক্ত তল। ওকে, এবার আসো আমরা পিরিয়ডিক ডায়াগ্রামে হিসাব করি কি কি বল কাজ করতেছে প্রত্যেকটা বস্তুর ওপর আলাদা আলাদা ভাবে। M1 এর জন্য তার ওজন কাজ করবে নিচের দিকে, তাহলে নিচের দিকে হচ্ছে তার ওজন কত? M1G, ঠিক আছে? M1 এর জন্য সুতার টান বল কাজ করবে সুতা যে পাশে ওই পাশে, মানে ঝুলন বিন্দুর দিকে, এখানে উপরের দিকে। তাহলে এটা হচ্ছে তার টান বলটি, যেটা একটা সুতা, টান বল একটাই। আচ্ছা, আর M1 এখানে কি হবে? এই ত্বরণে নিচের দিকে গতিশীল হবে, ঠিক আছে? এবার আসে M2 দিকে তাকাই। M2 দিকে যদি খেয়াল করি, তার ওজন কাজ করবে নিচের দিকে। M2 ওজন কত? M2G। এবং এই ওজনের বিরুদ্ধে, মানে এই ওজনটা কার উপর অ্যাপ্লাই করতেছে? সে আসলে এই M2G পরিমাণ বলটা সে এই তলটার উপর অ্যাপ্লাই করতেছে, যে তলটা আছে এই তলটার উপর। তাহলে এই তলটাকে একটা কি দিবে ভাইয়া? প্রতিক্রিয়া বল দিবে না? প্রতিক্রিয়া বলটা কি হবে? ক্রিয়া বলের সমান এবং বিপরীতমুখী। তাইলে এই যে ক্রিয়া বলের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা রিঅ্যাক্টিং ফোর্স বলতে পারি, আর ইকুয়ালস টু M2G হবে এটা। এবং দেখো এই প্রতিক্রিয়া বলটা তোমার তলের সাথে কিন্তু লম্ব ভাবে কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে? এই যে আমি যদি এটাকে একটু টাইনা দেখাই, লম্ব ভাবে কাজ করতেছে। এটা হালকা পাকা হয়ে গেছে, ঠিক করে, হ্যাঁ। প্রতিক্রিয়া বলটা এই যে ক্রিয়া বলের বিপরীতে একদম লম্ব ভাবে কাজ করতেছে, তাই না? আচ্ছা, ছোট করে দিয়ে আবার, নাহলে তোমার চিত্রটা বুঝতে অসুবিধা হবে। তাইলে এই প্রতিক্রিয়া বলটাকে আমরা তখন বলতে পারবো কি, অলরেডি তোমাদের ক্লাসে পড়াইছি, যে প্রতিক্রিয়া বল সংস্পর্শ তলের সাথে লম্ব ভাবে কাজ করে,
বা সমকোণে কাজ করে থাকে আমরা অভিলম্বিক প্রতিক্রিয়া বল বলতে পারি। এখানে অভিলম্বিক প্রতিক্রিয়া বলের কনসেপ্টটা কেন আনতেছি, কারণ আমাদের না ভাইয়া এখন বলছি কি তলে ঘর্ষণ আছে, তাহলে ঘর্ষণ বল হিসাব করতে হলে তো আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়া বলের ব্যাপারে জানা থাকা লাগবে, এজন্য। হ্যাঁ, আচ্ছা, আর M2 এর জন্য তার টান বল কই কাজ করবে, এই যে সামনের দিকে টান বলটি। এবার আসো কি হবে কাহিনীটা, M2 বস্তুটা এ ত্বরণের সামনের দিকে গতিশীল হবে না, তাহলে আমরা জানি বস্তুর গতির বিপরীতে কে কাজ করবে, ঘর্ষণ বল। তাহলে এখানে M2 ঘর্ষণ বল কত হবে, তার বস্তুর গতির বিপরীতে, এই যে বিপরীত দিকে দাগ দিলাম, ধরতেছি ঘর্ষণ বল F কে, এখানে গতি ঘর্ষণ যেহেতু বস্তুটা গতিশীল অবস্থায় আছে। হ্যাঁ, তাইলে এখন আসো আমরা আবার ফ্রি বডি ডায়াগ্রামে চলে যাই, প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা ভাবে তার উপর কি কি ফোর্স কাজ করতেছে এগুলো আমরা মেজার করি। তাহলে তুমি যদি M1 এর দিকে তাকাও কি হবে, আবার আগের কেসের মতোই আমি M1 এর সমীকরণটা ডিরেক্ট লিখে ফেলতেছি, বারবার আর দেখাচ্ছি না। তাহলে M1 ইকুয়ালস টু কি, M1 এর জন্য সমীকরণটা কি লেখা যাবে, সামেশন অফ F ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে গিয়ে, বলছিলাম বারবারই যে ওর গতির দিক থেকে রেফারেন্স হিসেবে পজিটিভ ধরবা। তাহলে এখানে M1G হচ্ছে পজিটিভ দিকে কাজ করতেছে, বা M1G টা হচ্ছে বড় বল, মাইনাস কি হবে টান বল টি ইকুয়ালস টু M1A। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু এই পাশে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, আমরা মার্ক করে রাখি, এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর সমীকরণ। এবার আসো আমরা দ্বিতীয় বস্তুটার জন্য একটু আমি আলাদাভাবে আগে সাইডে দেখাই। আমি যদি দ্বিতীয় বস্তু চিত্রটা আলাদাভাবে সাইডে আঁকি, ওর উপর কি কি বল কাজ করতেছে একটু যদি খেয়াল করো। ধরো যেটা হচ্ছে আমাদের M2 বস্তুটা, এই M2 বস্তুর উপর কি কি বল কাজ করতেছে, সামনের দিকে হচ্ছে তার টান বলটি কাজ করতেছে, পিছনের এর বিপরীতে কাজ করতেছে কি গতি ঘর্ষণ, গতি ঘর্ষণ বল কথা F কে। ঠিক আছে, আর কি কি কাজ করতেছে, নিচের দিকে হচ্ছে তার ওজন M2G, আর ওজনের বিপরীতে কাজ করতেছে কি অভিলম্বিক প্রতিক্রিয়া বল বা রিয়েক্টিং ফোর্স, কত হবে আর ইকুয়ালস টু, এটাও M2G হবে। ঠিক আছে, এবং বস্তুটা হচ্ছে ভাইয়া এ ত্বরণে সামনের দিকে যেদিকে ওই দিকে গতিশীল, তাহলে আমরা অবশ্যই রেফারেন্স হিসেবে এই দিকটাকে পজিটিভ ধরবো। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে বস্তুর গতির দিকগুলো, সরি এই যে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর একটু আগে খেয়াল করি, যে ওয়াই অক্ষে যদি আমরা মেজার করি, দুইটা বল কাজ করতেছে M2G, আবার এখানে M2G পরস্পর সমান এবং বিপরীতমুখী বল, তাহলে এদের লব্ধি কত হবে, ওয়াই অক্ষ বরাবর লব্ধি হবে 0, এই জন্য বস্তুর ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ বা গতিশীলতা নেই। তাহলে আসো আমরা এক্স অক্ষ বরাবর বলগুলা হিসাব করবো সবার, ঠিক আছে। এখন আসো তাইলে এক্স অক্ষ বরাবর কি হবে, এক্স অক্ষ বরাবর আছেই দুইটা বল, টান বলটি এবং বিপরীত দিকে কাজ করতেছে ঘর্ষণ বল F কে। তাহলে এই দুইজন বলের লব্ধির ফলেই বস্তুটা কি হবে, টি এর দিকে গতিশীল হবে, এক্স অক্ষ বরাবর গতিশীল হবে, যেহেতু দেখতেছই টি এর দিকে গতিশীল, তার মানে টি বলটা বড় বল, F টা হচ্ছে ছোট বল। তাহলে আমরা এখন এটার জন্য সমীকরণটা লিখবো, আমরা এটাকে একটু সাইডে নিয়ে আসি, ছোট করে নিয়ে আসি, আমি এটাকে বোঝানোর জন্য তোমাদের দেখাইছি। ঠিক আছে, এটা আমি সাইডে নিয়ে আসলাম, আলাদা করে রাখলাম। ওকে, তাহলে আসো আমরা হচ্ছে সমীকরণ লিখি M2 এর জন্য। তাইলে M2 এর জন্য আবার আমরা কি লিখবো, M2 এর জন্য লিখবো হচ্ছে গিয়ে সামেশন অফ F ইকুয়ালস টু টি, যেহেতু বড় বা পজিটিভ দিকে কাজ করতেছে, মাইনাস F কে ঘর্ষণ বল F কে ইকুয়ালস টু কি লিখবো, এ ত্বরণে গতিশীল যেহেতু M2A, তাহলে M2 এর জন্য আমরা একটা সমীকরণ পাইছি, কি সমীকরণ পাইছি, 2 নম্বর সমীকরণ পাইলাম। তাইলে 2 নম্বর সমীকরণটা হবে হচ্ছে গিয়ে এটা। ঠিক আছে, তাহলে এখন আসো ভাই আমরা কি করবো, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ সিম্পলি কি করবো, যোগ করে দিব। ঠিক আছে, আসো যোগ করি। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি কি লিখতে পারবো আমরা এখানে, নিজের একটু চিন্তা করো তো, এখানে কি হবে, টান বলটি পজিটিভ এবং নেগেটিভ আছে, তাহলে প্লাস টি আর মাইনাস টি শুরুতে কাটা চলে যাবে, তাইলে এই যে প্লাস টি মাইনাস টি কাটা, প্লাস টি মাইনাস টি কাটা, তাইলে নেক্সট কি থাকতেছে, থাকবে হচ্ছে কি M1G মাইনাস F ইকুয়ালস টু কি থাকে, M1A থাকতেছে পাশে রাইট হ্যান্ড সাইডে প্লাস M2A। তাহলে আমরা যদি এখন লেফট হ্যান্ড সাইডে তো কোনো কিছু কমন যায় না, লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই লিখতেছি, M1G মাইনাস F ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে A কমন নিয়ে নিতেছি, তাহলে আমি একটা ভুল করে ফেলছি না, এখানে M1A হবে, M1A লিখি নেই, ঠিক করতেছি, ধরো M1A প্লাস M2, A কমন নিলে কি থাকে আর M1 প্লাস M2।
ঠিক আছে, এবার জাস্ট কি করবো, এমন পাচ্ছেন চোখে বিপরীত দিকে আনলে সে ভাগা করে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারতেছি ত্বরণ এই ইকুয়ালস টু হচ্ছে উপরে থাকতেছে m1g মাইনাস ঘর্ষণ বল F কে ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটাই আমাদের কি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা সিস্টেমের ত্বরণ। ঠিক আছে, এবার আচ্ছা ভাইয়া এখানে এফ কে তো ভাই প্রশ্নে দেওয়া থাকবে না। হ্যাঁ, এফ কে তো জেনারেলি তোমাকে প্রশ্নে দিয়ে দিবে না, যদি দিয়ে দেয় তাইলে তো ভালোই, আর জেনারেলি দিবে না। এটা না দিয়ে তোমাকে দিবে হচ্ছে গিয়ে এই যে, যেহেতু বলছে এটা একটা ঘর্ষণযুক্ত তল, এ তলে তোমাকে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিবে। তাহলে যে ঘর্ষণ গুণাঙ্ক, গতি ঘর্ষণ গুণাঙ্ক তোমাকে দিল, মিউ কে দিয়ে দিল। ঠিক আছে, তাহলে আমরা জানি গতি ঘর্ষণ গুণাঙ্ক যদি তোমার কাছে জানা থাকে, তুমি ইজিলি এটা থেকে গতি ঘর্ষণ বলের সমীকরণটা লিখতে পারবা। কি আমরা জানি, এফ কে ইকুয়ালস টু কি হবে, মিউ কে ইন্টু অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর। আচ্ছা, মিউ কে ইন্টু অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর। তাহলে আমরা এখানে দেখো তো অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর ইকুয়ালস টু কত পাইছিলাম, এই যে এমজি পাইছি না। তাহলে কি লিখবো আমরা, মিউ কে ইন্টু এমজি। তাহলে এই যে এফ কে ইকুয়ালস টু যেটা পাইলাম আমরা, সুতরাং এফ কে ইকুয়ালস টু কি, মিউ কে ইন্টু এমজি। এটা আগেই তোমরা নির্ণয় করে রাখবা। এটা হচ্ছে আমরা বসাই দিব আমাদের এর সমীকরণে যখন কাজে লাগবে। এই জিনিসটা হচ্ছে আমরা আগে থেকে নির্ণয় করে রাখবো। এটা আমরা হচ্ছে আগে থেকে আইডেন্টিফাই করে রাখবো। এবং এই সমীকরণটা কোথায় কাজে লাগাবো, এই এফ কে এর মানটা হচ্ছে সুন্দর মতো এখানে না বসাই দিব। এফ কে এর মানটা এখান থেকে তো তুমি এফ কে একটা মান পেয়ে যাবা, মিউ এর মান তোমাকে প্রশ্নে দিবে, এমজির মান বসাই দিবা। হ্যাঁ, পেয়ে যাবা। সরি, এটা কিন্তু শুধু এমজি না, এটা কার জন্য, এটা হচ্ছে এম টু জি হবে। আর ইকুয়ালস টু আমরা এম টু জি পেয়েছিলাম, এটা আমি লিখে দিচ্ছি, এটা হবে হচ্ছে গিয়ে এম টু জি, এম টু জি। ঠিক আছে, আশা করি তাহলে কেস টু বুঝাইতে পারছি। দেখো কেস টু একদম সেম, পার্থক্যটা কই, ঘর্ষণ বল আসছে এখানে এক্সট্রা হিসেবে। এবার এর মান যেহেতু পেয়ে গেছো, তুমি 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণে এর মান বসাই দিলে তুমি ইজিলি টি এর মানও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার নেক্সটে যাই। নেক্সট হচ্ছে কি, কেস 4। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কেস, এটা অনেকবার পরীক্ষায় আসছে। এটা একটু মনোযোগ দাও, এটা কঠিন না, এটা খুবই সহজ, জাস্ট একটু মনোযোগ দিলে এটা তুমি পারবে। একটু বাড়াই দিই গুরুত্বটা। আচ্ছা, এবার দেখো এই কেসটা কেন ডিফারেন্ট। এই কেসে দেখো এই সুতাটা আর এই সুতাটা কি একই সুতা না, মাঝখান দিয়ে বাধা হিসেবে একটা বস্তু চলে আসছে না। কি বলছিলাম, বাধা থাকলে সুতার মাঝখানে বাধা আসতে গিট আসলে বা আলাদা দুইটা সুতো হলে কি হবে, আমাদের টান বলের মান কিন্তু পরিবর্তন হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে আসো আমি বললাম ধরো যে এটা হচ্ছে M1 বস্তু, এটা হচ্ছে M2 ভরের বস্তু এবং এটা হচ্ছে M3 ভরের বস্তু। এখন চিন্তা করো তো, যদি দেখো এদের মান এমন হয়, M1 এর ভর যোগ M2 এর ভর, হ্যাঁ, এই দুইটার ভর যদি গ্রেটার দেন কি হয়, M3 হয়, তাইলে এখানে সিম্পলি কি হবে, কাহিনীটা কি ঘটবে, অবশ্যই M1 M2 নিচের দিকে যাবে, M3 উপরের দিকে যাবে। আর যদি দেখা যায় M1 M2 এর ভর মিলেও M3 থেকে ছোট, তাহলে M3 নিচে নামবে, M1 M2 উপরে উঠবে, তাই না। আচ্ছা, তাহলে আমরা আপাতত এখানে লিখতেছি M1 কি যাবে, এই ত্বরণের নিচে নামবে, M2 এই ত্বরণের নিচে নামবে, আর M3 হচ্ছে এই ত্বরণের কই যাবে, উপরে উঠবে। সুতা যেহেতু একদম টান টান অবস্থায় আছে। ওকে, তাহলে আমরা আবার দেখি কোন বস্তুর উপর কি কি বল কাজ করতেছে। তাহলে M1 এর উপর নিচে দিয়ে কাজ করতেছে তার ওজন, তার ওজনটা কত হবে, তার ওজন হচ্ছে M1g। ওকে, এবার M1 এর জন্য সুতার টান, হ্যাঁ, কোনটা, এই যে এই সুতাটার টান, M1 এর সাথে তো এই সুতার সম্পর্ক, উপরের সুতাটা তো ওর সাথে কোনো কানেকশনই নেই। তাহলে M1 এর জন্য সুতার টানটা কোন দিকে হবে, বস্তুর যেই পাশে সুতাটা ওই পাশে। তাহলে এই যে এটা ধরলাম আমরা, এই সুতা বরাবর টান বলা হচ্ছে T1। ঠিক আছে, এবার আসো M2 দিকে তাকাও, M2 জন্য কি হবে, M2 জন্য হচ্ছে ওর ওজন কাজ করে কোন দিকে, ভূপৃষ্ঠের দিকে বা নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে এখানে কি হবে, M2g বল কাজ করতেছে নিচের দিকে। এবার দেখো M2 সাথে কিন্তু দুইটা সুতার কানেকশন, তাহলে ওর দুইটা সুতাই ওর টান বল প্রয়োগ করবে। তাইলে উপরে আগে নিচের সুতাটা দেই, তাহলে কি হবে, সুতা বস্তুর যে পাশে তার বিপরীত দিকে হচ্ছে টান বল কাজ করবে। তাহলে M2 এর জন্য হচ্ছে টান বল T1, এটাও। হ্যাঁ, একটা সুতায় কিন্তু টান বল একটাই, মানে টান বলের মান চেঞ্জ হবে না আর কি, এক সেম মান থাকবে। তাহলে এটা একবার যেহেতু T1 ধরছি, আরেকটা কি ধরতে হবে, এই সুতায় সেম T1 ধরতে হবে। ওকে, টান বল নিয়ে কিন্তু বিস্তারিত অলরেডি ক্লাসে আলোচনা করেছে, আর এখানে আমি বলতেছি এক্সট্রা ভাবে। নিচের দিকে টান বলটা কার জন্য, আমি একটু পাশে ব্র্যাকেটে লিখে দিই আমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, M2 এর জন্য হচ্ছে টান বল, আর উপরের T1 টা হচ্ছে M1 এর। আবার আসে M2 এর উপর, তো উপরের এই সুতাটাও
টান বল প্রয়োগ করবে, তাহলে কোন দিকে? চলন বিন্দুর দিকে, বা সোজা কথা সুতা বস্তুর যে পাশে আছে সেই পাশে। তাহলে সরি, এই যেহেতু আগে সুতা টান বল T1 ধরছিলাম, এখানে টান বল আমরা T2 ধরি। ঠিক আছে, আর কিছু কাজ করতেছে M2 এর উপর না। এবার আসে M3 এর জন্য। তাকে M3 এর জন্য কি হবে? নিচের দিকে তার ওজন M3G, আর টান বল কাজ করবে একটাই সুতা কানেক্টেড ওর সাথে, তাহলে এই যে সুতা যে পাশে ওই পাশে মানে ঝুলন বিন্দুর দিকে T2। কারণ কি এটা এই সুতাটা আছে না, এই সুতা আমরা টান বলের মান ধরছি কত? T2। এবার সব আলাদা আলাদা ভাবে আমরা একটু দেখি, হ্যাঁ, যেহেতু এই চিত্রে একটু গোজামেল লাগতে পারে তোমার কাছে, আমি সবগুলো বস্তুর জন্য আলাদা আলাদা ভাবে দেখাই দিচ্ছি আগে। তাহলে আসো আমরা M1 এর দিকে আগে তাকাই। এটা ধরো যে M1 বস্তুটা, M1 বস্তুর জন্য কি হইতেছে? নিচের দিকে M1G বল কাজ করতেছে, তার ওজন। উপরের দিকে সুতার টান বল T1, সে এ ত্বরণে নিচের দিকে গতিশীল। তাহলে তার গতির দিকটাকে আমি বলছি রেফারেন্স হিসেবে পজিটিভ দিক ধরবো। তাহলে M1 এর জন্য আমরা যদি লব্ধি বল হিসাব করি, কি হবে? M1 এর জন্য লব্ধি বল হবে সামেশন অফ F ইকুয়ালস টু M1G মাইনাস T1। হ্যাঁ, এটা T1, আর কিছু আছে নাই, ইকুয়ালস টু হচ্ছে M1A। ঠিক আছে, এবার আসো M1 এরটা তো দেখাইলাম তোমাকে, এটাকে আমি একটু সাইডে নিয়ে যাই ছোট করে। M1 এরটা গেল। এবার আসো সেম M2 এর জন্য কাজ করব। M2 এর জন্য কি, এটা হচ্ছে M2 ঘরের বস্তুটা। দেখো তো একটু খেয়াল করে চিত্রে তুমি নিজে নিজে একটু চেষ্টা করো, চিন্তা করো তো 2টা মিনিট ভিডিওটা পজ করে আগে আমি আমার লেখাটা দেখার আগে তুমি নিজে একটু চিন্তা করো M2 এর উপর কি কি বল কাজ করতেছে এবং ওগুলো তুমি আইডেন্টিফাই করতে পারতেছো কিনা। তাহলে তোমার বেসিক গুলা ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, ভিডিওটা একটু পজ করে তুমি চিন্তা করো, তাহলে কি হবে? নিচের দিকে কাজ করতেছে হচ্ছে তার ওজন M2G, যেটা, তাই না? তাহলে তার ওজন M2G নিচের দিকে কাজ করতেছে। এরপর নিচের দিকে দেখো আরেকটা বল কাজ করতেছে, কে? এই যে দেখো M2 এর জন্য এই টান বল T1 কাজ করতেছে নিচের দিকে, তাই না? তাইলে আমরা নিচের দিকে আরেকটা বল কাজ করতেছে, এটাও নিচের দিকে একদম বরাবর T1। আর উপরের দিকে আরেকটা টান বল কাজ করতেছে, এই যে এটা, এই যেটা কত? T2। তাহলে T2 আর M2 বস্তু কোন দিকে গতিশীল? এই ধরনের নিচের দিকে গতিশীল। তাহলে আমরা রেফারেন্স হিসেবে তার গতির দিকটা পজিটিভ দিক ধরবো। তাহলে M2 এর উপর কিন্তু ভাই এখন 3টা বল কাজ করতেছে, তাহলে আমরা 3টা বলের লব্ধি হিসাব করবো M2 এর জন্য। তাহলে সে M2 এর জন্য যদি আমরা সমীকরণটা লিখি ভাইয়া, সামেশন অফ F ইকুয়ালস টু কি লিখবো? দেখো M2G নিচের দিকে মানে পজিটিভ দিকে সোজা কথা, তাহলে M2G প্লাস T1, যেহেতু আবার T1 ও পজিটিভ দিকে, মাইনাস T2 নেগেটিভ, ইকুয়ালস হয়ে যাবে। এখানে কয়টা বল? তাহলে 3টা বলের লব্ধি হিসেবে সে কত ত্বরণ পাচ্ছে? এ ত্বরণ পাচ্ছে। তাইলে এ ত্বরণে গতিশীল কোন বস্তুটা? M2 ঘরের বস্তু। তাহলে লব্ধি বল সামেশন অফ F এর কারণে সে এ ত্বরণে গতিশীল। তাহলে বল সমান সমান কি? ভর ইনটু ত্বরণ, এটাই করছি। ঠিক আছে, তাহলে M2 এর জন্য আমাদের সমীকরণ লেখা শেষ। এটা একটু কঠিন, এখানে মেনলি M2টা ছিল, M2টা যে বুঝতে পারবে সে বাকি দুইটা তার জন্য পানির মতো সোজা। এবার আসো M3 এর জন্য। হ্যাঁ, M3 টা যদি ড্র করি, এই যে M3 টা ড্র করলাম, M3 এর উপর কয়টা বল? 2টা বল কাজ করতেছে সিম্পলি। কি কি? তার ওজন নিচের দিকে কাজ করতেছে, তার ওজন M3G, আর সুতার টান বল কাজ করতেছে উপরের দিকে, এবং এই টান বলটা কত? T2, তাই না? এটা হচ্ছে M3 বল বস্তু। আর M3 কিন্তু ভাইয়া উপরের দিকে গতিশীল তল। তাহলে এটা হচ্ছে তারপর রেফারেন্স হিসেবে পজিটিভ দিক হচ্ছে এটা। তাহলে এখানে T2 পজিটিভ দিকে কাজ করতেছে আর M3 হচ্ছে নেগেটিভ দিকে, মানে এখানে T2 বলটা বড় বল। তাহলে M3 এর জন্য আমরা কি করব? সামেশন অফ F ইকুয়ালস টু কি লিখতে পারি? সরি, T2 হচ্ছে পজিটিভ দিকে, তাহলে T2 মাইনাস M3G ইকুয়ালস টু কি লিখবো? M3A। ঠিক আছে, সিম্পল জিনিস, কঠিন কিছুই না। তাহলে এবার আমরা কিন্তু ভাইয়া 3টা সমীকরণ পাইছি। কয়টা? 3টা। এই যে 1 নম্বর সমীকরণ, এই যে 2 নম্বর সমীকরণ, এই যে 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, তারপর তোমরাও জানো আমরা কি করবো এখন। অলরেডি এটা এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা সবার। যোগ করবো 3টা সমীকরণ। 3টা সমীকরণ যদি যোগ করি, তাহলে তুমি দেখবা সারপ্রাইজিংলি হচ্ছে কি আমাদের সব টান বল কাটাকাটি চলে যাবে। এই যে প্লাস T2 মাইনাস T2 প্লাস T1 মাইনাস T1, তাহলে আলটিমেটলি আর যেগুলো থাকতেছে আর কোনো কিছু কাটাকাটি করার সুযোগ নাই, যাবেও না। তাহলে আমরা লিখি M1G প্লাস M2G মাইনাস M3G। ঠিক আছে, ইকুয়ালস টু কি পাচ্ছি? M1A প্লাস M2A। এবার এটাকে আমি একটু এই পাশে নিয়ে আসি। M1A প্লাস M2A মাইনাস M3G। ঠিক আছে, ইকুয়ালস টু কি পাচ্ছি? M1A প্লাস M2A প্লাস M2A মাইনাস M3G। ঠিক আছে, ইকুয়ালস টু কি পাচ্ছি? M1A প্লাস M2A মাইনাস M3G। ঠিক আছে, ইকুয়ালস টু কি পাচ্ছি? M1A প্লাস M2A মাইনাস M3G।
প্লাস M3A। তাহলে আমরা আবার কি করবো, কমন নিব, এই পাশে জি কমন নিলে থাকে হচ্ছে M1 প্লাস M2 মাইনাস M3 ইকুয়ালস টু, এই কমন নিলে এখানেও থাকবে M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে, ছোট করে ফেলি একটু। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, সুতরাং লিখতে পারি, সরি আমি এখান থেকে একটু দাগ দিয়ে আলাদা করে দিই এটাকে, ওকে। সুতরাং আমরা এখানে কি লিখতে পারবো, এই কোর্স টু লিখতে পারবো হচ্ছে গিয়ে M1 প্লাস M2 মাইনাস M3, পুরোটার সাথে গুণ আকারে থাকবে জি, আর নিচে ভাগ হবে কি দিয়ে, M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে, এবার তুমি দেখো, তোমাকে যদি এর মান তো আমরা পেয়ে গেছি, এই সমীকরণের মাধ্যমে আমরা এর মান ইজিলি নির্ণয় করতে পারবো। এখন যদি তোমাকে ভাইয়া বলতাম সুতা টান বল বের করতে, এখানে টান বল কয়টা, টান বল তো দুইটা, যেহেতু সুতাও দুইটা, কি করবা, খুবই ইজি। তুমি 1 নম্বর সমীকরণের দিকে তাকাও, 1 নম্বর সমীকরণে তুমি এ এর মান বসাই দাও, তাহলে তুমি হচ্ছে টান বল T1 এর মান পেয়ে যাবে। আবার 3 নম্বর সমীকরণে তুমি এ এর মান বসাই দাও, টান বল T2 এর মান তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করবা। এবার আসো কেস 5, কেস 2 4 টা আশা করি সবাই বুঝছো। ঠিক আছে, এবার আসো আমরা চলে যাবো হচ্ছে কেস 5। ঠিক আছে, এবার থেকে আর একটু কমপ্লেক্স হয়েছে, তাও এটা দেখতে ভয়ঙ্কর লাগলো, এটা খুবই সহজ, একদম সিম্পল। কেউ যদি কেস 3 4 বুঝা থাকো, সরি 2 3 বুঝো, এই যে 2 3 মতোই, জাস্ট এখান থেকে আমরা আরেকটা বস্তু চলে দিচ্ছি, আরেকটা কপি চলে করবো। ঠিক আছে, তাহলে আসো আমরা কেস 5 এ যাই, সরি কেস 5। কেস 5 আবার কাহিনী কি হবে দেখো, কেস 5 আর কেস 6 কিন্তু সেম, দেখো একদম সেম চিত্র রাখলাম আমি। পার্থক্যটা কি, কেস 5 এ হচ্ছে এই যে তলটা, এই যে তলটা, এই তলটা ঘর্ষণ মুক্ত, এটার মধ্যে কোনো ঘর্ষণ নেই। ঠিক আছে, কেস 5 আমি বলে দিলাম এটা কি, ঘর্ষণহীন তল। ঠিক আছে, তাহলে আমরা সব ডিফাইন করি, M1 M2 M3, বললাম যে ধরো M1 is greater than M2 and M3, তাহলে সিম্পলি কি হবে, এই যে যদি চিন্তা করো কমন সেন্স দিয়ে, M1 নিচে নামবে, তাহলে এখানে কাহিনীটা কি হবে আসো দেখি, M1 হচ্ছে এই ত্বরণের নিচের দিকে নামবে, M2 হচ্ছে এই ত্বরণের উপর উঠবে, আর M3 আর এবার হচ্ছে M2 হচ্ছে কি হবে, এই ত্বরণের সামনের দিকে, এই যে M1 এর দিকে অগ্রসর হবে, সিম্পল সোজা। ঠিক আছে, তাহলে আসো এবার আবার পিভট ডায়াগ্রাম কি কি বল এখানে কাজ করতেছে সবগুলো আমরা আইডেন্টিফাই করবো। তাহলে M1 এর জন্য তার ওজন M1G নিচের দিকে কাজ করতেছে, উপরের দিকে টান বল, এখানে দেখো সুতা কিন্তু দুইটা, এটা একটা সুতা, এটা একটা সুতা, তাহলে দুইটার জন্য আলাদা আলাদা টান বল। তাহলে আমরা ধরলাম এই সুতায় টান বল হচ্ছে T1, সুতা যে পাশে ওই পাশে টান বল দিলাম বস্তুর। ওকে, আর কিছু আছে এমন, আর কিছু নাই। এবার আসে M2 দিকে তাকাই, M2 আগে হচ্ছে ওর ওজন কাজ করতেছে নিচের দিকে W, এটার মান হবে কত, M2G। তাহলে ওজনের বিপরীতে যেহেতু সেই ওজন বা এই বলটা তলের উপর দিচ্ছে, তাহলে কি হবে, বলের বিপরীতে বল কাজ করবে, এখানে প্রতিক্রিয়া বল কত হবে, M2G প্রতিক্রিয়া বল হবে একদম বিপরীত দিকে সমান। আর দেখো M2 এর সাথে দুইটা সুতা কানেক্টেড, একটা দুইটা সুতা টান বলও দুইটা হবে, আলাদা আলাদা সুতা যেহেতু, তাইলে কি দিব, এই সুতা টান বল অলরেডি জানি T1 ধরছি, তাহলে এইদিকে হবে টান বলটা, সুতা যে পাশে ওই পাশে হবে, আর এই সুতা যেহেতু এই পাশে, টান বল হবে এই পাশে T2, এই সুতা টান বল ধরলাম T2। এবারে এমপি বস্তুর দিকে তাকাই, এমপি বস্তুর ওজন হচ্ছে নিচের দিকে কাজ করতেছে M3G, এবং এই সুতার টান বল T2, এবং ওটা কাজ করবে কোন দিকে, উপরের দিকে। ঠিক আছে, তাহলে যে যা 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 যে প্রত্যেকটা বস্তুর উপর যত বল কাজ করতেছে সবগুলা লিখে ফেলছি। এবারে আমরা জাস্ট কি করবো, প্রত্যেকটা বস্তুর জন্য লব্ধি বলের সমীকরণ নির্ণয় করবো। ফার্স্টে আসে M1 এর জন্য লিখি, M1 এর উপর দুইটা বল, একটা হচ্ছে কি M1G,
আরেকটা হচ্ছে T1। এবং কি বলছিলাম, রেফারেন্স হিসেবে পজিটিভ ধরবা কোনটাকে, তার গতির দিকটাকে, মানে এর দিকটা। তাহলে এখানে M1G বড়, যেহেতু M1G দিকেও যাচ্ছে, আমরা যদি লব্ধি বল হিসাব করি, সামেশন অফ F ইকুয়ালস টু কি হবে, M1G মাইনাস টান বল T1 ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, M1A পাচ্ছি। গেল M1 এর কাজ। এবার আসো M2 এর দিকে তাকাও। M2 এর উপর দেখো অনেকগুলো বলে কাজ করতেছে, চারটা বল। চারটা বল কি কি আমি দেখাই দিচ্ছি। এই যে M2G, আবার এখানে প্রতিক্রিয়া বল M2G, তার ওজন, প্রতিক্রিয়া বল, তার টান বল T1 T2। এখন দেখো ওজন আর প্রতিক্রিয়া বল দুইটা সমান এবং বিপরীতমুখী। তাহলে এরা একজন কাটাকাটি করলে এদের ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল, এই যে ওয়াই অক্ষ বরাবর তোমার লব্ধি বলার মান শূন্য হয়ে যাবে, কোনো ওয়াই অক্ষ বরাবর কোনো গতিশীলতা নেই। তাহলে আমাদের ওয়াই অক্ষ বরাবর মাথার ব্যথা দরকার নাই, আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর ওর গতি, কোন দিকে ও গতিশীল এক্স অক্ষ বরাবর দেখো তো, এই যে এর দিকটাকে আমরা রেফারেন্স হিসেবে পজিটিভ দিক ধরতেছি, ওর গতির দিকটাকে। তাহলে সিম্পলি চিন্তা করো, এর পাশে T1 বলে টানতেছো, এর পাশে T2 বলে টানতেছো। তাহলে কোন বলটা আবার অবশ্যই T1 বলের জন্য T1 এর দিকে যাচ্ছে, এবং T1 ও T2 লব্ধি বলের কারণেও এ ত্বরণ প্রাপ্ত হচ্ছে। তাহলে সামেশন অফ F বা F নিট ইকুয়ালস টু কি লিখবো আমরা আবার এখানে, তাহলে T1 পজিটিভ দিক আর মাইনাস T2, এই দুইটা বলে কাজ করতেছে, ইকুয়ালস টু কি M2A। ঠিক আছে, T1 মাইনাস T2 ইকুয়ালস টু কি M2A, যেহেতু M2 বরাবর বস্তু। এবার আসে M2 এর জন্য লিখে শেষ, এবার আমরা লিখবো হচ্ছে কি M3 এর জন্য। এবার M3 এর দিকে তাকাও, ওর উপর কি কি বল কাজ করতেছে ভাই একটু যদি খেয়াল করো। M3G তার ওজন, টান বল T2। আর বস্তু কোন দিকে গতিশীল, বস্তু হচ্ছে ভাই উপরের দিকে গতিশীল, মানে T2 দিক। ইজিলি বলতে পারতো এখানে T2 হচ্ছে বড়, আর M3G বা তার ওজন এটা হচ্ছে T2 তুলনায় ছোট। তাহলে আমরা রেফারেন্স হিসেবে তার গতির দিক বা এর দিকটাকে পজিটিভ দিক ধরলাম। তাহলে কি লিখবো এবার, এবার লিখবো হচ্ছে গিয়ে সরি, সামেশন অফ F ইকুয়ালস টু, তাহলে T2 পজিটিভ দিকে, T2 মাইনাস কি লিখবো M3G ইকুয়ালস টু কি হবে, যেহেতু এ ত্বরণে গতিশীল M3। আবার আমরা তিনটা সমীকরণ পেয়ে গেছি ভাইয়ারা। তিনটা সমীকরণ কি কি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবং অলরেডি তোমরা জানো আমাদের নেক্সট কাজ কি, তিনটা সমীকরণকে সিম্পলি যোগ করে দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা তিনটা সমীকরণকে যোগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে, দেখো খুব সারপ্রাইজিংলি আবারও প্লাস T1 মাইনাস T1 কাটাকাটি, প্লাস T2 মাইনাস T2 কাটাকাটি, তাহলে থাকতেছে হচ্ছে গিয়ে M1G মাইনাস M2G ইকুয়ালস টু কি থাকবে, রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে M1A প্লাস M2A প্লাস M3A। এখন আসো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা G কমন নিয়ে নিই, তাহলে থাকে হচ্ছে গিয়ে M1 মাইনাস M2, সরি M2 না, তো ভুল লিখলাম, তো এটা তো M3G, ভুল লিখছি, এটা হচ্ছে M3G হবে। ঠিক আছে, G কমন নিলে থাকে M1 মাইনাস M3 ইকুয়ালস টু, আবার A কমন নেই, A কমন নিলে কি হবে M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে, তাহলে আমাদের কাজ ছিল হচ্ছে ত্বরণ বের করা। সুতরাং সিস্টেমের ত্বরণ এই ইকুয়ালস টু কি লিখতে পারবো, সিস্টেমের ত্বরণ এই ইকুয়ালস টু আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে কি লিখবো, M1 মাইনাস M3, M1 মাইনাস M3 ডিভাইডেড বাই হচ্ছে কি M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে, ইন্টু কি উপর একটা জি ছিল, জিটা গুণ না করে দিলাম। তাহলে আমরা ত্বরণের ভ্যালু বের করে ফেলছি কত, সরি ত্বরণের ভ্যালু কত পেলাম, এই যে M1 minus M3 into G divided by M1 plus M2 plus M3। ঠিক আছে, তাইলে এই যে ত্বরণ সিস্টেমে ত্বরণের এর মান পেলাম আমরা। তারপর এটা তুমি 1 নম্বর সমীকরণে বসাই দাও, তুমি টান বল T1 এর মান পেয়ে যাবা। 3 নম্বর সমীকরণে বসাই দাও, টান বল T3 এর মান তুমি পেয়ে যাও। ঠিক আছে ভাইয়ারা, তাইলে আশা করি কেস 5 ও তোমরা বুঝছো। কেস 5 টা কেমন ছিল, এটা ঘর্ষণহীন ত্বরণ ছিল। তাহলে চিন্তা করো কেস 6 আমি কি দিব, ধরো আমি এই যে কেস 6 কেস 5 কিন্তু সেম চিত্রটা, তাই না, কি বলে দিব, এই তলটা হচ্ছে ঘর্ষণ যুক্ত তল, ঘর্ষণ যুক্ত তল। ঠিক আছে,
ঘর্ষণযুক্ত তলে কি হবে তাইলে? এখানে এই তলটার উপর কি থাকবে? ঘর্ষণ থাকবে। তলটার উপর ঘর্ষণ থাকবে। তাহলে ঘর্ষণযুক্ত তলে আমি এখানে তোমাকে প্রশ্ন তোমার তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক মিউকের মান কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে? আর ঘর্ষণ বলের মান ডিরেক্ট বইলা দিলে তো হয়েছেই, একদম বোনাস। ঠিক আছে, গুণাঙ্কটা বলে দিবে। তাহলে চিন্তা করো তো এটা কিভাবে করবো, আমি তোমাকে এটা করে দিব না, এটা হচ্ছে তোমাদের করতে হবে। এতগুলা কেস আমি শিখাইছি, এটা তুমি নিজে পারাটা অবশ্যই তোমার উচিত। ধরলাম এটা M1, আমি জাস্ট দিয়ে দিচ্ছি তোমাকে ডাটাগুলো, এটা M2, এটা M3। ঠিক আছে, তাইলে এবার দেখো সুতা দুইটা আলাদা। আমি একদম ডায়াগ্রামটা সহ দেখাই দিচ্ছি, ফ্রি বডি ডায়াগ্রামটা কি কি বল কাজ করতেছে। আসলে M1 এর জন্য কাজ করবে হচ্ছে গিয়ে নিচের দিকে M1G। আচ্ছা ভালো কথা, স্যার এটাকে আগে আমরা দেখি। এখানে বলে দিলাম কি M1 গ্রেটার দেন M2 গ্রেটার দেন M3। ঠিক আছে, তোমাকে বলে দেওয়া হয়েছে প্রশ্ন, তাহলে ইজিলি তুমি বুঝতে পারতেছো। মানে সোজা কথা মানগুলো এমন ভাবে দেওয়া থাকবে, দেখবে M1টা বেশি ভারী, তাহলে M1 এই ধরনের নিচের দিকে নামবে, M3 এই ধরনের উপরের দিকে উঠবে, আর M2 এই ধরনের সামনের দিকে অগ্রসর হবে। বুঝতেই পারতেছো, ঠিক আছে? থাকো, এবার আসো তাহলে M1 এর উপর কাজ করবে কি নিচের দিকে, তার ওজন M1G। সুতার টান বল এই পাশে ধরলাম T1। এবার M2 দিকে তাকাও, সুতার টান বল, এই সুতার টান বল কথা T1 এদিকে, আর এই সুতার টান বল ধরলাম T2, এটার দিক হবে এদিকে। সুতার টান বলের দিকগুলো আশা করি এখনো তোমাকে আলাদাভাবে মেনশন করে বলার কিছু নাই, অলরেডি তোমার এগুলোর সম্পর্কে আইডিয়া হয়ে যাওয়ার কথা, এতগুলো কেস সলভ করছি। আর M2 ওজন কাজ করবে কোন দিকে? নিচের দিকে, তাহলে M2G। তাইলে এবার ওজনের বিপরীতে কি আসবে? এই তলের কারণে অবিলম্বিক প্রতিক্রিয়া বল আসবে উপরের দিকে, একদম বিপরীত দিকে ওজনের সমান। তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া বল কি হবে? এটাও M2G হবে। আর আরেকটা জিনিস এখানে কাজ করবে, এই তলে যেহেতু ঘর্ষণ আছে, তাইলে কি হবে? তোমার গতির বিপরীতে ঘর্ষণ কাজ করবে, যেহেতু তুমি এই পাশে গতিশীল, তাই না? তাহলে ঘর্ষণ বল কাজ করবে এই দিক বরাবর। কত ধরলাম ঘর্ষণ বল হচ্ছে F কে। ঠিক আছে, তাহলে দেখো M2 এর উপর M2G তার ওজন, অভিলম্বিক প্রতিক্রিয়া বল M2G। অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা কাজে আসবে তোমার ঘর্ষণ বল বের করার সময়। কারণ তোমাকে গুণাঙ্ক দিয়ে দিচ্ছে, ওটার সাথে অভিলম্বিক প্রতিক্রিয়া বল যোগ করলে তুমি কি পেয়ে যাবা? ঘর্ষণ বল পেয়ে যাবে। তাহলে M2 দিকে তাকাও, ওর উপর হচ্ছে Y অক্ষ বরাবর M2G আর M2G দুইটাই একজন একজন পরস্পর সমান এবং বিপরীতমুখী, এটা কাটাকাটি হয়ে যাবে। X অক্ষ বরাবর কি কি বল কাজ করতেছে? টান বল T1, টান বল T2, আর একটা বল হচ্ছে F কে T2 সেম দিকে কাজ করতেছে। আমরা তো জানি কোন দিকটা পজিটিভ ধরবো, তার গতির দিকটাকে পজিটিভ ধরলে হচ্ছে টি কাজ করতেছে একদিকে, T2 আর F কে কাজ করতেছে বিপরীত দিকে। এগুলো মাইনাস করে দিব এবং আলটিমেটলি তিনটা বলের লব্ধি বলার কারণে তুমি এই ধরনের M2 গতিশীল হচ্ছে। ঠিক আছে, এটা তুমি সমীকরণ বানাইতে গেলে দেখবা। আবার আছে M3 জন্য কি লিখবো? তার ওজন নিচের দিকে M3G, টান বল উপরের দিকে, টান বল কত? টান বল হবে এখানে T2, তাহলে M3G এর জন্য টান বল T2 নিচে পড়বে এবং এ ধরনের উপরের দিকে গতিশীল। তাইলে এবার তোমাদের কাজ হচ্ছে M1 এ কি কি বল কাজ করতেছে ওদের লব্ধির একটা সমীকরণ নির্ণয় করবা, M2 তে কি কি বল কাজ করতেছে ওদের লব্ধির সমীকরণ নির্ণয় করবে, M3 তে কি কি কাজ করতেছে লব্ধির সমীকরণ নির্ণয় করবে। লব্ধিগুলো যোগ করলে দেখবা টান বল সব কাটাকাটি চলে যাবে সমীকরণগুলো যোগ করলে। এরপর তুমি এখান থেকে বের করবো হচ্ছে গিয়ে ত্বরণ A এর সমীকরণ বের করবা। ঠিক আছে, কাজটা আশা করি বুঝাইতে পারছি। এটা সবাই নিজে নিজে করবো, আমি হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের কেস 6টা সবার খাতায় দেখতে চাই। এটা হচ্ছে তোমাদের HW। ঠিক আছে, আমি এটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য আমাদের HW সবাই। বাকি 5টা কেস তো আমি দেখাই দিছি, সুন্দর মতো ক্লাসটা বুঝবা। কোথাও বুঝতে সমস্যা হলে আবার তুমি ক্লাসটা যেহেতু রেকর্ড ক্লাস বারবার দেখো, পিছনে টাই না আবার দেখো, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা কেস বুঝে এবার এট লাস্ট তোমার কাছে কাজ হচ্ছে কেস 6টা তোমার নিজে নিজে সলভ করা সমীকরণগুলো। আমি কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই এটা দেখবো, এটা সবার HW। ঠিক আছে, তো চেষ্টা করলাম কপি কলটা মোটামুটি ক্লোজ করে দেওয়ার জন্য। কপি কলের টপিকটা আশা করি বুঝাইতে পারছি। কোনো টপিক বা কোনো কেস যদি বুঝতে কষ্ট হয় সমস্যা, আবার দেখো রেকর্ড ভিডিও দিয়ে দিছি, এটা তোমার জন্য অনেক বড় একটা সুবিধা। তুমি বারবার এটা দেখতে পারবা, থামায় থামায় তুমি লিখতে পারবা, যেখানে তোমার লেখা লাগবে সুন্দর মতো নোট ডাউন করে ফেলবো। আমি নেক্সট ক্লাসে সবার চেক করবো ক্লাস করে নোট করছো কিনা, প্লাস কেস 6টা তুমি লিখছো কিনা। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।